আসসালামু আলাইকুম। একটি তুমুল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সৃষ্টি এবং আপামর জনমানুষের একটি সমর্থন তো এই সরকারের প্রতি ছিল, সেটিই সরকারের সবচেয়ে বড় শক্তি ছিল। আমরা মনে করি এখনও আছে, কিন্তু সরকার একের পর এক যে ধরনের সিদ্ধান্ত নিচ্ছে, ব্যাকফুটে যাচ্ছে, তাতে এই সরকারকে অনেকের কাছে এখন দুর্বল বলে মনে হচ্ছে। এবং এর মধ্যে কি আরও আগে থেকে নানান ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে, সরকার কতদিন টিকবে এবং এই সরকার না টিকলে যে আমাদেরকে আরও বড় খেসারত দিতে হতে পারে সেটাও আমরা জানি। কিন্তু তাই বলে সরকার যা করছে তার সব কিছুকেই সমর্থন দিতে হবে এমন কোনো কথা নেই। আমরা ছোট্ট করে কয়েকটি উদাহরণ আমরা নিয়ে আসি যে কিভাবে সরকার একের পর এক নিজের সিদ্ধান্ত থেকে ব্যাকফুটে যাচ্ছে বিশেষ কোনো গোষ্ঠীর বিভিন্ন অনৈতিক দাবির পরিপ্রেক্ষিতে। যেমন ধরুন, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন এই সরকারের প্রথম দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্বে ছিলেন। তিনি সাংবাদিকদের কাছে একটি বিষয়ে কথা বলার সময় আওয়ামী লীগ সম্পর্কে মন্তব্য করে ফেললেন। আওয়ামী লীগের যারা ভালো ইমেজের ব্যক্তি রয়েছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে আওয়ামী লীগ গঠিত হতে পারে, এই কথা বলে তিনি কোনো অপরাধ করেছিলেন? নিশ্চয়ই না। তারপরও আওয়ামী লীগ শব্দটা তিনি কেন উচ্চারণ করলেন, কেন পুনর্গঠনের কথা বললেন? এই কারণে তার বিরুদ্ধে দাবি উঠল তাকে সরে যেতে হবে এবং তাকে সরিয়ে দেওয়া হলো। একেবারে সরকার থেকে নয়, তার মন্ত্রণালয় পরিবর্তন করা হলো। পাট বস্ত্র মন্ত্রণালয় বা নৌ মন্ত্রণালয়ের মতন কোনো অপেক্ষাকৃত দুর্বল মন্ত্রণালয়ে তাকে বসানো হলো। এইচএসসি পরীক্ষার্থীদের যে জঘন্য অন্যায্য একটি দাবি ছিল যে তাদেরকে অটো পাস করিয়ে দিতে হবে, সরকার যখন সিদ্ধান্ত নিল যে গণ অভ্যুত্থানের মধ্যে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হতে পারেনি তার জন্য শিক্ষার্থীদের অনেক ক্ষতি হয়ে গেছে, একটু শর্ট সিলেবাসে বা বাকি পরীক্ষাগুলো নেওয়ার যখন প্রস্তুতির কথা জানালো, তখন এইচএসসি পরীক্ষার্থীরা তারা বিপ্লব শুরু করে দিল এবং তখন শিক্ষার্থীদের অনৈতিক চরম দাবির মুখে সরকার বাধ্য হলো মেনে নিতে যে তাদেরকে অটো পাস করিয়ে দেওয়া হবে। মাসুর রিয়াজ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সভাপতি হিসেবে তার নাম ঘোষণা করা হলো। তার বিরুদ্ধেও একটা দাবি উঠল কি, যে তিনি পতিত স্বৈরাচারী সরকারের কাছ থেকে সুবিধাভোগী। কীভাবে সুবিধাভোগী, কি এই ধরনের নানান প্রশ্ন উঠল। তাকে সরিয়ে দেওয়া হলো। কীভাবে সরিয়ে দেওয়া হলো? যাতে তার মান সম্মান একটু থাকে এবং তার মুখ দিয়ে বের করে আনা হলো যে তিনি এই পদে আসতে চাচ্ছেন না। নানান ধরনের নাটক আমরা দেখতে পাচ্ছি। সবচেয়ে বড় যে জঘন্য বিষয়টি ঘটল, সংবিধান সহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য যে 6টি কমিশন করা হলো, সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে নাম ঘোষণা করা হলো ডক্টর শাহদিন মালিককে সেই পদে বসতে দেওয়া হলো না, অথবা তিনি সেই পদে আসতে রাজি হলেন না। কেন? তার কারণ এই যে সংবিধান পুনর্লেখন, হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি নানান কথা আগেই সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাহলে কিসের সংস্কার? শাহদিন মালিক এই সংস্কারের বা পুনর্লিখনের পুরো বিরুদ্ধে ছিল। এই জন্য তার নাম তাকে বাদ দিয়ে করা হলো কি, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ডক্টর আলী রিয়াজকে, ইলিনয় ইউনিভার্সিটির অধ্যাপক আলী রিয়াজ নিঃসন্দেহে অনেক গুণী মানুষ, অনেক পণ্ডিত মানুষ, কিন্তু সংবিধান সম্পর্কে তার কতটুকু সম্যক জ্ঞান আছে সে বিষয়ে অনেক প্রশ্ন এরই মধ্যে উঠেছে। এবং সর্বশেষ যা ঘটল, পাঠ্যপুস্তক সংশোধন কমিটি বাতিল করে দেওয়া হলো। একেবারে কোনো যুক্তিই নেই এর মধ্যে। বরং এই কমিটিতে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, বিশেষ জায়গা থেকে এই অভিযোগটি আনা হয়েছে, চরম বিতর্কিত করা হয়েছে। একেবারে অন্যায্য একটি দাবি, বিতর্কিত বলবো অবশ্যই। বিষয় হয়েছে যে বিনামূল্যের পাঠ্যপুস্তক সংশোধন এবং পরিমার্জনের জন্য এই কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন এবং সমন্বয়ের লক্ষ্যে একটি কমিটি করা হয়েছিল গত 15 সেপ্টেম্বর। 4 দিনের মাথায় এই কমিটি ভেঙে দেওয়া হলো। কি উদ্দেশ্য ছিল এই কমিটির বা কী কাজ করত? মাধ্যমিক পর্যায়ে যে পাঠ্যপুস্তক রয়েছে এবং প্রাথমিকের, তার সেসব বইয়ের লেখার উদ্দেশ্য, লেখার মান, রচনার পরিমাণ, ভাষা, অন্যান্য বিষয় বিবেচনা করে পাণ্ডুলিপিকে
প্রকাশযোগ্য এবং মানসম্মত করে তোলার কাজটি ছিল এই কমিটির। এবং একই সঙ্গে রাষ্ট্রীয় দর্শন, ইতিহাস এবং ঐতিহ্য, সামাজিক মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ, ধর্মীয় মতাদর্শ এইগুলো যথাযথ আছে কিনা তা যাচাই করে পাঠ্যপুস্তকের বিষয়বস্তু এবং ছবি, তথ্য, বিভিন্ন বিষয় তারা পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করবেন এবং বিতর্ক মুক্তভাবে নতুন পাঠ্যপুস্তক প্রণয়নের জন্য তারা সাজেশন দেবেন এবং এই কাজের সঙ্গে যুক্ত হবেন। এই কমিটিতে যেসব সদস্য ছিলেন তার মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা এবং পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুল হাসান মামুন। এই দুজনের বিরুদ্ধে আপত্তি জানালো কারা? জামাতে ইসলামী এবং হেফাজতে ইসলামী। তারা কি বললেন? যে তারা চরমভাবে ইসলাম বিদ্বেষী। পারলে তারা বলতেন যে তারা সাবেক স্বৈরাচার সরকারের দোসর। সেই কথাটি আর বলতে পারেননি। কেন বলতে পারেননি? সামিনা লুৎফারা এই গণ অভ্যুত্থানের সামনের সারির ছিলেন, একেবারে সামনের সারিতে ছিলেন। পুলিশের রোষানলের শিকার হয়েছেন, সরকারের রোষানলের শিকার হয়েছেন। এখন তাদেরকে বাদ দিতে হবে কি বলে? ইসলাম বিদ্বেষী। কোথায় ইসলাম বিদ্বেষী? ইসলাম বিদ্বেষী সম্পন্ন কি কথা তারা বলেছেন? এর একটু দাবির মুখে একেবারে নতজানু হয়ে সরকারকে আমরা কমিটি বাতিল করতে দেখলাম। কথা হচ্ছে যে ইসলামী, বিশেষভাবে ইসলামী কোনো কিছু পড়াতে হলে বা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার জন্য আলাদা একটি বোর্ড তো রয়েছে যারা কওমি মাদ্রাসায় পড়াশোনা করেন। 2017 সালেও কওমি মাদ্রাসা ভিত্তিক কয়েকটি সংগঠনের মুখে পাঠ্যপুস্তকে পরিবর্তন আনতে বাধ্য হয়েছিল তৎকালীন স্বৈরাচার সরকার, শেখ হাসিনা সরকার। কেন বাধ্য হয়েছিল বা কেন করেছিল? কখনো তাদের কথা শুনে, কখনো আবার হেফাজত ইসলামী বা জামাত ইসলামীর বিপক্ষে যারা তাদের কথা শুনে। তাদের পায়ের নিচে মাটি ছিল না, তাদের কোনো নৈতিক ভিত্তি ছিল না, জনগণের কোনো ম্যান্ডেট ছিল না, একতরফা হবে, বিতর্কিত হবে, চুরি ডাকাতি করে নির্বাচনে এসেছিল। এই কারণেই তো তারা ভয় পেত সবাইকে। এই সরকারের ভয়টি কোথায়? তার মানে তারাও তাদের ম্যান্ডেটটি ঠিক বুঝতে পারছে না যে জনসমর্থন কতটা তাদের প্রতি রয়েছে। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দেশ বিদেশে বিপ্লবের কথা প্রচার করছেন, গণ অভ্যুত্থানের কথা প্রচার করছেন এবং মাস্টার মাইন্ড কে বা কারা সেটিও তিনি তুলে ধরছেন। কিন্তু ভুলে যাচ্ছেন এই মাস্টার মাইন্ডদের কারিগর কারা? কারিগরদের, এই গণ অভ্যুত্থানে যারা কারিগর, সেই কারিগরদের কারিগর কারা? সামিনা লুৎফাদের মতো মানুষেরা যদি রাজপথে নেমে না আসতেন, সাধারণ মানুষ যদি রাজপথে না নেমে আসতেন, সুবুদ্ধি সম্পন্ন মানুষরা যদি প্রতিবাদে মুখর না হতেন, 36 দিন বা 3 দিনে কোনো স্বৈরাচারী সরকারের পতন ঘটানো সম্ভব নয়। এই কথাটি বারবার বলে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং কারা বা কে তাকে পরিচালিত করছেন সেই কথাটি এই মুহূর্তে উঠে এসেছে। সব জায়গায় আমরা ষড়যন্ত্র খোঁজার চেষ্টা করি যে ভারত ষড়যন্ত্র করছে। অবশ্যই ভারত ষড়যন্ত্র করছে, একেবারে নির্মোহ সত্য কথা। কিন্তু সব কিছুতেই যখন আমরা ভারতের ষড়যন্ত্র খুঁজে দেখার চেষ্টা করব, তখন সাবেক পতিত স্বৈরাচারী সরকারের মতোই হবে। গত 16 বছর যা কিছু ঘটেছে সব কিছুর মধ্যে আওয়ামী লীগ, জামাত, বিএনপির ষড়যন্ত্র খোঁজার চেষ্টা করেছে এবং সেই চেষ্টা শুধু খোঁজার চেষ্টা নয়, সেইগুলোকে সামনে নিয়ে এসে বিএনপি জামাতের উপর স্টিম রোলার চালানো হয়েছে। এখন এই যে সুফি মতাদর্শী যারা, তাদের উপর আঘাত হানা হচ্ছে। গত রাতেও দেখলাম সাভারে কয়েকটি বাড়িতে যারা সুফি মতাদর্শী তাদের উপরে কি ভয়ঙ্করভাবে হামলা চালানোর চেষ্টা করা হলো। এর আগে আমরা মাজার ভেঙে দেখেছি। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস বহুত্ববাদের কথা প্রচার করেছেন, জাতিসংঘে গিয়ে কথা বলে এসেছেন। এটি কি বহুত্ববাদের পরিচয়? নিশ্চয় নয়। যখন মামুনুল হকের মতো মানুষেরা বলবেন নারীর কোনো উন্মুক্ত স্থান দেখলে আলকাতরা লাগিয়ে দেওয়া হবে, সেটিকে অনেকে আমরা বাক স্বাধীনতা হিসেবে দেখছি। এইগুলোকেও বাক স্বাধীনতা হিসেবে দেখব যে হামলা চালানো হচ্ছে, নাকি ভারতের ষড়যন্ত্র হিসেবে দেখব? এবং আওয়ামী লীগ সরকার সব কিছুতে যেমন ষড়যন্ত্র খুঁজে পাওয়ার চেষ্টা করেছে বিরোধী দলের পক্ষ থেকে, এবারও যদি সব কিছুতেই ষড়যন্ত্র খুঁজে দেখার চেষ্টা করা হয়, আমরা জানি না এই সরকারের কপালে কী আছে। এবং 71-এর চেতনা নিয়ে যারা ব্যবসা করেছেন তাদের কি অবস্থা হয়েছে আমরা দেখেছি। এখন 24-এর চেতনা নিয়ে যারা ব্যবসা করবেন তাদের অবস্থা দেখার অপেক্ষায় আমরা রয়েছি। সব কিছু মিলে দেখাদেখির পালা শেষে এই দেশটাকেই তো পে করতে হচ্ছে, খেসারত দিতে হচ্ছে।
আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই।